बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি গুরবাহার স্যার তোমাদের সামনে আবার হাজির হয়েছি ফ্রেজের ভার্ব গ্রুপ ভার্বের আজকে দ্বিতীয় ক্লাসটা নিয়ে। এর আগেই ফ্রেজের ভার্ব তোমাদের কিছু বোঝানো হয়েছে, আবার ফ্রেজের ভার্বটা আমি আবার কিছু ফ্রেজের ভার্ব নিয়ে হাজির হয়েছি। কিন্তু আবার আজকে বুঝিয়ে দিই যে ফ্রেজের ভার্বটা বা গ্রুপ ভার্বটা আসলে কি। বুঝে নাও তোমরা যে যখন আমরা কোনো ভার্বের সাথে একটা প্রিপোজিশন যুক্ত করছি এবং করার পর যদি আমরা নতুন মানে একটা পাই, তারই নাম ইংরেজিতে হলো ফ্রেজের ভার্ব বা গ্রুপ ভার্ব। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, প্রায় 8 থেকে উঁচু ক্লাসে এগুলো পরীক্ষা আসে। তোমরা যদি এগুলোকে ভালো করে যদি একটু মানে আমার কথাগুলো বোঝার চেষ্টা করো, তাহলে এখানেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। এই জন্য আলাদা করে মুখস্থ করার দরকার নেই। আজকে যেসব গ্রুপ ভার্ব নিয়ে হাজির হয়েছি তার নাম হলো প্রথমে 7 নম্বর হেড, তারপরে চেস, আর ডিলে, ফাইন, স্টার্ট, রিজেম্বল। এই 6-7টা আমি গল্পটা তোমাদের বলছি, খুব ভালো করে শোনো, তাহলে তোমরা বুঝতে পারবে। প্রথম দেখো হেড। হেড মানে হচ্ছে ঘৃণা করা, ডেসপাইস মানেও ঘৃণা করা। এগুলো থাকলে আমাকে লিখতে হবে লুক ডাউন আপন, ফ্রেজের ভার্বটা। এবার মনে রাখার ব্যাপারটা আমরা কীভাবে খেয়াল রাখবো। ধরে নাও যে তোমরা কোনো জায়গায় বেড়াতে যাচ্ছ, ঘুরতে যাচ্ছ, ঘোরার পরে তোমার গাড়িটা এক জায়গায় কোনো এক জায়গায় জ্যামটা হয়ে গেল, বেশ পাহাড়ি জায়গার মতো উঁচু জায়গা। সেখান থেকে তো গাড়ি যখন জ্যাম থাকে, সবাই তো অনেকক্ষণ ধরে বাসে বসতে চায় না, সবাই নেমে একটু আশপাশের সিঁড়িগুলো দেখার ইচ্ছা। সেই সময় তোমরা যখনই মানে নামছো, তো নামার পর দেখছো চারিদিকে হাতি আর হাতি। হ্যাঁ, জঙ্গলে এবার হাতি, নিচের দিকে হাতি, উপরের দিকে হাতি, হাতি আর হাতি। তাহলে এই ওয়ার্ডকে আমাদের কায়দা করে করতে হবে HATI, হাতি। যেটা হেড আছে, আমরা জানি এটা হেড অ্যাকচুয়ালি, কিন্তু মনে রাখার জন্য তোমাদেরকে করতে হবে হাতি। তো হাতি তোমরা যেদিকে তাকাচ্ছ, বন্ধুদের বলতে হবে লুক ডাউন, সে নিচের দিকে তাকাও, হাতি আর হাতি। কেউ বলতে লুক আপন, ওপর দিকে তাকাও, চারিদিকে রাস্তা। মানে হাতিটা হেডকে যখনই হাতি পড়বে, তখনই ধরো ওই জায়গাটা থেকে তোমরা চারিদিকে দেখতে পাচ্ছ হাতি আর হাতি, উপর দিকে তাকাচ্ছ হাতি, নিচের দিকে তাকাচ্ছ হাতি, হাতি আর হাতি। তাহলে বন্ধুদের বলতে হবে লুক ডাউন, সেই নিচের দিকে তাকাও হাতি। কেউ বলছে লুক আপন, উপর দিকে তাকাও হাতি। তাহলে এই হেডকে হাতি বললেই আমাদের এই লুক ডাউন আপনটা আশা করি মনে পড়বে। এবার দেখো চেস। চেসটাকে আমরা একটু কায়দা করে বলবো চাষি, CHA, যেমন তোমরা দেখো HE, HE, BE, BE, ME, ME, ঠিক তেমনই SPCটা আমরা করতে পারি। তাহলে CHA, চাষি। এখন তো তোমরা জানো যে চাষিদের কাছে গরু, ছাগল ইত্যাদি থাকেই। এখন কোনো একটা চাষির গরুটা খুঁটি থেকে খুলে আসে মাঠের দিকে যাচ্ছে, কার মাঠে কী ফসল নষ্ট করবো তার তো ঠিক নেই। চাষিটা যখনই টের পেল যে ওর গরু মাঠের দিকে দৌড়ে পালাচ্ছে, তখন চাষি গরুটা ধরার জন্য দৌড়ে ওর পিছনে ছুটছে। চাষিরা কী করছে, নিজের গরুর পিছন পিছন ছুটছে। তাহলে আমরা বলতে পারি চাষি অথবা ফার্মার, দ্য ফার্মার ইজ রানিং আফটার হিজ কাউ। রানিং আফটার মানে দৌড়াচ্ছে, তার গরুর পিছন পিছন দৌড়াচ্ছে। তো যখনই চেষ্টা করবো চাষি করবো, চাষির গরুটা ছেড়ে যাচ্ছে খুঁটি থেকে, এটা খেয়াল রাখবো। আর চাষি তার গরুকে পাওয়ার জন্য তার পিছন পিছন দৌড়াচ্ছে, তখন চাষি বললেই আমাদের রান আফটার কথাটা খেয়াল অটোমেটিক মনে চলে আসবে। তাহলে চেসের গ্রুপ ভার্ব হবে রান আফটার। এবার চলে আসি ডিলে। এর ফ্রেজের ভার্ব হচ্ছে হোল্ড আপ। ডিলেটা সমান সমান হচ্ছে হোল্ড আপ। মনে রাখার পদ্ধতি বলছি। এখন ডিলেটাকে আমাকে ধরতে হবে ঢিলে। দেখো ডিলে আর ঢিলে, কোনো কিছু ঢিলে হয়ে যায় না, প্যান্ট হয়ে যাওয়ার পাওয়ার সময় এবার অনেক সময় ঢিলে থাকে, তোমরা জানো। ধরে নাও কোনো বাচ্চা ছেলে, এই 4-5 বছর বয়স, সে নামাজ পড়তে যাবে, তো তার পায়জামাটা পরে, পায়জামাটা তার ঢিলে হয়ে গেছে, ঢিলে। তো ওর মা বলছে, মা এটা তো ঢিলে হয়ে গেছে, একটু টাইট করে দাও। ঢিলে হলে তো টাইট করতে হবে। তো ওর মা বলছে, ঠিক আছে, আমি একটা কাজের মধ্যে আছি, বাবু একটু উপরে ধরে রাখ। হোল্ড মানে ধরে রাখা, আপ মানে উপরে, পায়জামাটা ধরে উপরে রাখতে হবে। তো ব্যাস এই কথাটা খেয়াল রাখলেই তোমার হোল্ড আপ অটোমেটিক মনে পড়বে। যখনই পড়ছে ডিলে, ধরতে হবে ঢিলে। ঢিলে হয়ে গেলে তাকে উপরে ধরে রাখতে হবে, ওর মা এসে ওটা ভালো করে জামা মানে প্যান্টটা করে টাইট করে দেবে, তো ওরা অটোমেটিক ঠিক হয়ে যাবে। তাহলে ডিলেটার ফ্রেজের ভার্ব হচ্ছে মানে হোল্ড আপ। ডিলে থাকলে হোল্ড আপ। এবার দেখো ফাইন।
ফাইন্ড মানে খুঁজে পাওয়া, ফাইন্ড মানে খুঁজে পাওয়া। এর ফ্রেজাল ভার্ব হচ্ছে লুক আপ, লুক আপ। তাহলে এইটা কি করে খেয়াল রাখবে তোমরা? এইটা খেয়াল রাখার পদ্ধতিটা বলছি। ধরো আমরা কোনো ছাত্র বা ছাত্রীকে দিলাম যে বাবু এই ওয়ার্ডটা একটু ডিকশনারিতে ফাইন্ড মানে খুঁজে বার করো তো, ফাইন্ড দিস নিউ ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, ডিকশনারিতে এই ওয়ার্ডটা খুঁজে বার করো তো। ছেলেটা নিয়ে খুঁজে 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 এত সময় লাগিয়ে দিচ্ছে, শেষ পর্যন্ত খুঁজেই পেল না। তখন আমরা কি বলছি, একটা ওয়ার্ড খুঁজতে এত সময় লাগে, দে আমি বার করে দিচ্ছি। তুমি তো ওপর উপর তাকাচ্ছ, উপর তাকালে কি করে পাবে? তাহলে উপর তাকাচ্ছ, ইংরেজিতে হবে লুক করে তাকানো, আর আপ মানে উপরে। তুমি তো উপর তাকাচ্ছ, ভালো করে খুঁজলে আর পাওয়া যায় না। তাহলে তুমি খুঁজছো, ইউ ক্যানট ফাইন্ড বিকজ ইউ আর লুকিং আপ। তুমি ওপরে এদিক ওদিক তাকাচ্ছ, ওই জন্য তুমি খুঁজে পাচ্ছ না। তাহলে এইভাবে খেয়াল রাখবে যে ফাইন্ডে ফ্রেজাল ভার্বটা হবে লুক আউট। ছাত্র বা ছাত্রীটা কেন খুঁজে পাচ্ছে না? সে উপর তাকাচ্ছে, মন দিয়ে খুঁজছে না। তাই সে হি ক্যানট ফাইন্ড দ্য নিউ ওয়ার্ড বিকজ হি ইজ লুকিং আপ। সে উপর তাকাচ্ছে, এদিকে তাকাচ্ছে, ওদিকে তাকাচ্ছে। তাহলে এইভাবে ফাইন্ডটা লুক আপ আশা করি তোমাদের মনে থাকবে। এবার চলে এলো 11তে মানে স্টার্টটা। স্টার্টটার ফ্রেজাল ভার্ব দুটো আছে, একটা তো হচ্ছে সেট আউট আর একটা হচ্ছে সেট ইন। তো আমরা কি করে খেয়াল রাখবো যে সেট আউট আর কি করে খেয়াল রাখবো সেট ইন? আসলে স্টার্টটা যখন যাত্রা শুরু করা বোঝাবে, মানে কোথাও আমরা যাত্রা করবো, দীঘায় যাবো কি মুর্শিদাবাদে যাবো, তখন যে যাত্রা শুরু করছি ওটা হচ্ছে স্টার্ট, তার মূল ভার্ব হচ্ছে সেট আউট। আগে এটা বুঝিয়ে দিই যে স্টার্টটা সেট আউটটা কি করে আমরা খেয়াল রাখবো বা মনে রাখবো। তাহলে এটা হচ্ছে ধরে নাও যে আমরা দীঘায় সবাই যাচ্ছি, বেড়াতে যাবো দীঘায়। তো দীঘায় যাচ্ছি, গাড়িটা রাত্রে 10টার সময় ছাড়ার কথা, এদিকে 11টারও বেশি হয়ে গেল। তখন আমরা ড্রাইভারে বলছি, আরে ড্রাইভার সাহেব গাড়িটা স্টার্ট করুন, 11টারও বেশি হয়ে গেল, 10টায় ছাড়ার কথা, এত দেরি করলে হবে নাকি, পৌঁছাবোটা কখন? তখন ড্রাইভার বলছে, হ্যাঁ ঠিক আছে, লেট হয়ে গেছে, আমি স্টার্ট করছি। ড্রাইভার তখন বাসে উঠলো গাড়িটা স্টার্ট করার জন্য, বাসটা স্টার্ট করার জন্য। তখন যখন স্টার্ট করতে গিয়ে দেখে তার সিটটা যে একটা মানে মোটামুটি গদিয়ালের সিট ওখানে রাখা থাকে, তো মানে অ্যাডজাস্ট করা থাকে, সেই সিটটা ওখানে নেই। হ্যাঁ, কেউ হয়তো সিটটা তুলে নিয়েছে, লোহার খাঁজের উপর ওই সিটটা যে বসানো, ওটা সিটটাকে তুলে নিয়েছে, এদিক ওদিক আছে সিটটা। তখন ড্রাইভার বলছে, আরে আমি তো গাড়িটা স্টার্ট করবো, বাট মাই সিট ইজ আউট, আমার সিটটা তো আউট হয়ে গেছে, সিটটা কে নিয়ে গেল এখান থেকে। যখনই ওই সিট আউট কথাটা আমরা মানে শুনবো, তখনই মনে রাখবো সেট আউট। সিট আউট থেকে সেট আউট, ও ড্রাইভার বলছে সিট আউট, আমরা ভাববো ও সিট আউট মানে সেট আউট। এইভাবে সেট আউটটা খেয়াল রাখার জন্য ওই গল্পটা খেয়াল রাখতে হবে। এবার স্টার্ট মানে হচ্ছে মানে শুরু করা। এটা আবহাওয়া যখন শুরু হয়, বর্ষাকাল শুরু হয়, হ্যাঁ, বা বৃষ্টি শুরু হয়, হ্যাঁ, গরমকাল শুরু হয়, তখন ওই শুরু হওয়ার জন্য আমরা ইংরেজিটা মানে ফ্রেজে ভাবতে হবে সেট ইন। স্টার্ট, বৃষ্টি শুরু হয়ে গেল, সেট ইন। বর্ষাকাল শুরু হয়ে গেল, দ্য রেনি সিজন স্টার্টেড, দ্য রেনি সিজন সেট ইন। এইভাবে খেয়াল রাখবো। কিন্তু গল্পটা কীভাবে আমরা খেয়াল রাখবো? ধরে নাও তোমাদের বাড়িতে মাস্টারমশাই পড়াচ্ছেন, এখন পড়াতে যাওয়ার সময় দেখছি যে বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে, কিন্তু খুব জোরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু এমন আসতেও হচ্ছে না যে মাস্টারমশাই বেরিয়ে যাবেন। উনি খালি ওয়েট করছেন কখন বৃষ্টিটা আস্তে আস্তে করে থামবে, কিন্তু বৃষ্টি থামছে না। তখন কোনো ছাত্র বা ছাত্রী চাইবেই না যে আমার মাস্টারমশাই দরজা ওরকম করে দাঁড়িয়ে থাক। তখন ছাত্রটা কি বলবে বা ছাত্রীটা কি বলবে? তারা বলবে, স্যার ইট ইজ রেনিং, প্লিজ সিট ইন। স্যার ইট ইজ রেনিং, মাস্টারমশাই বৃষ্টি হচ্ছে তো, আপনি দয়া করে ভিতরে বসুন, আমি প্লিজ ওয়েট, একটু অপেক্ষা করুন। তাহলে সে কি বলছে যে ইট ইজ রেনিং, প্লিজ সিট ইন। সিট মানে বসা, ইন মানে ভিতরে, দয়া করে ভিতরে বসুন। এই সিট ইন বললে অটোমেটিক মনে করবে সেট ইন। সিট ইন থেকে সেট ইন। তাহলে খেয়াল থাকবে, স্টার্ট যাত্রা শুরু করা হবে, সিট আউট, ড্রাইভার বলছে সিট আউট, সিট আউট থেকে সেট আউট। আর স্টার্ট যখন বৃষ্টি আরম্ভ হচ্ছে, সেই ছাত্রী মাস্টারমশাইকে রিকোয়েস্ট করছে যে স্যার ইট ইজ রেনিং, প্লিজ সিট ইন। যখন বলছে সিট ইন, মনে রাখতে হবে, তাহলে হবে ওটা সেট ইন। স্টার্ট মানে যখন মানে আবহাওয়া বৃষ্টি এসব শুরু হওয়া বোঝাবে, তখনই তার ফ্রেজাল ভার্ব হবে সেট ইন। কাজে আমরা বুঝতে পারলাম যে স্টার্টের ফ্রেজাল ভার্ব দুটো, একটা হচ্ছে সেট আউট আর একটা হচ্ছে সেট ইন। লাস্ট ওয়ান ফর টুডে, আজকের জন্য শেষটা হচ্ছে রিজেম্বল। রিজেম্বলের ফ্রেজাল ভার্ব হচ্ছে টেক আফটার। রিজেম্বল, টেক আফটার, টেক আফটার। 7:30 এটা রিজেম্বল
এটা হচ্ছে টেক আফটার। তাহলে রিজেম্বলটা আমরা টেক আফটার কি করে খেয়াল রাখবো? রিজেম্বল কথাটা মানে হচ্ছে সদৃশ্য হওয়া, একই রকম দেখানো। যেমন দ্য সান রিজেম্বলস হিজ ফাদার, ছেলেটিকে তার বাবার মতো দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই টেক আফটারটা কি করে খেয়াল রাখবো তার গল্পটা বলছি। তোমরা এই রিজেম্বলটাকে কায়দা করে বলবে রজম, রিজেমকে তো রজম বলবে, অনেক ছেলে নাম রজম থাকে, রজম, রিজেমকে রজম, এই রজম। আর বুল বি, বিয়ের বুলটাকে বি ইউ ডাবল এল বুল ভাবতে পারো, এই বুল মানে ষাঁড়। রিজেম বুল, রজম বুল। ধরে নাও কোনো ছেলের নাম রজম এবং তার একটা ষাঁড় আছে, বুল আছে, রজমের বুল আছে একটা। তাহলে এইটা খেয়াল রাখতে পারলে এটা অটোমেটিক মনে পড়বে। কি করে রাখো এবার গল্পটা বলছি। তাহলে ধরে নাও যে রজম তোমার বন্ধু, তার মাঠে ষাঁড় একটা আছে, আর রজম খুব এমার্জেন্সি কাজে একটা বেরিয়ে যাচ্ছে। তা তোমাকে সে বলছে যে আরে ভাই আমার তো মানে ষাঁড়টা মাঠে আছে, তা তুমি তো মাঠে নিজের গরুটা আনতে যাচ্ছ, একটা কাজ করো না, আমার ষাঁড়টাকে আমার বাড়িতে এসে একটু নিয়ে আসবে তো ভালো হয়, খুব উপকার হয়, আমি খুব আজকে জরুরি কাজে বার হচ্ছি। তুমি মাঠে যাচ্ছ, মাঠে গিয়ে দেখছি হ্যাঁ রজমের বুল তো আছে, কিন্তু এক কোণে মানে বুলটা কিছুটা খাচ্ছে, আর ওখানে একদল লোক আছে তারা তাস খেলছে, তাস ফাটছে মাঠেই। তো তুমি যাচ্ছ, গরুটাকে তুমি দড়িটা ধরে যে টানছো, কিন্তু গরুটা ওই সময় কিন্তু খাচ্ছে কিছু, খেয়াল রাখবে গরুটা ওই সময় কী করছে, কিছু না কিছু খাচ্ছে। তুমি যখনই ওই বুলটাকে যখন টানছো, ওই বুলটা কিছু না কিছু খাচ্ছে, তখন মানে ওখানে মাঠে যেসব লোকের ওখানে ছিল ওরা বলছে আরে এ কী ছেলে, হ্যাঁ আরে ষাঁড়টা তো কিছু খাচ্ছে, ওকে খেতে দাও, ওকে নিয়ে যাবে পরে, টেক আফটার, লেট দ্য বুল ইট, বুলটাকে খেতে দাও, টেক দ্য বুল আফটার ইটিং, টেক দ্য বুল আফটার ইটিং, টেক দ্য বুল আফটার ইটিং, ষাঁড়টাকে নিয়ে যাবে খাওয়ার পর। তো যখনই বলবে টেক দ্য বুল আফটার ইটিং, ষাঁড়টাকে নিয়ে যাবে, টেক মানে নিয়ে যাবো, আফটার মানে পরে, আফটার ইটিং খাওয়ার পরে, তখন তোমার মনে পড়ে যাবে রিজেম বুল ও রজমের বুলটা আনতে গিয়েছিলাম। তো ওখানকার কিছু লোকেরা বলবে যে আরে এ কী ছেলে, এটাকে পরে নিয়ে যাবে, পরে নিয়ে যাবে, পরে নিয়ে আফটার নিয়ে যাবে, টেক, টেক ইট আফটার, এটাকে পরে নিয়ে যাবে। এইভাবে বললে আশা করি তোমাদের মানে পুরোটা খেয়াল থাকবে। এইভাবে তোমরা খুব বুঝে বুঝে যদি করো, বারবার যদি ভিডিওটা দেখো, আশা করি তোমাদের মুখস্থ হয়ে যাবে। আগের দিনও 6-7টা পেজের ভাগ তোমাদের এইভাবে গল্প করে শেখানো হয়েছে, আজকেও আরও 6টা শেখানো হলো। ভিডিওটা কেমন লাগছে আশা করি নিশ্চয়ই তোমার কাছে খুব ভালো লাগছে। যারা তোমরা মুখস্থ করো, সারা করে যারা এইভাবে পেজের ভাগগুলো মুখস্থ করো, আজ মুখস্থ করো, কাল ভুলে যাও, আজ আবার এইটার গ্রুপ ভাগ ওইটার উপর, ওইটার গ্রুপ ভাগ ওইটার উপর চাপিয়ে দাও, যার ফলে ওটা রং হয়ে যায়। তো এই ভাগ জাতীয় ওয়ার্ড এবং গ্রুপ ভাগ আমাদের খুব ভালো করে জানা দরকার আছে। তাই তোমাদেরকে আমি বলছি, যদি ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে, যদি ভালো লাগছে, তো তোমাদেরকে এটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে। কারণ আমরা জানি বর্তমানে ছাত্রছাত্রীদের হাল ইংরেজিতে অনেকটা বেহাল, ইংরেজিতে অনেক পিছিয়ে, ইংরেজি নাম শুনলে তারা তাদের মনে ভয় চলে আসে। হ্যাঁ, সেই জন্য বলছি যে ইংরেজিতে পিছিয়ে যারা, তাদের করো কেয়ার, তাদের জন্য করতে পারো বেশি বেশি শেয়ার। ভিডিওটা কেমন লাগছে প্লিজ ডেসক্রাইব, ইফ নট ডেসক্রাইব প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর একটা কথা তোমাদের বলে দিই যে ইংরেজিটা একটা এমনই জিনিস, আমরা এটাকে ভয় করি, আমরা মনে করি এটা ভীষণ করা, কিন্তু আসলে এটা করা নয়, এটা খুবই সোজা। আমরা এটা করছি না, আমরা এটাকে অবহেলা করে যাচ্ছি। ওই জন্যই ইংরেজির নাম সারা বিশ্বে, তোমরা ভালো করে জেনে নাও, ইংরেজির নাম সারা বিশ্বে, এ ভাষা খুব দামি, শিখতে পারলে বাড়লেই দাম, এ ভাষা খুব দামি। তাহলে আমরা মানে ইংরেজিকে আর ভয় করবো না, আমরা এটাকে ভালো করে শেখার চেষ্টা করবো। ভালো করে শিখতে গেলে তোমাদের বাহার পাবলিকেশনের বইগুলোর নামগুলো খেয়াল রাখতে হবে। তাই বলছি, ইফ ইংলিশ ইজ প্রবলেম রিমেম্বার দ্য অনলি নেম, বাহার পাবলিকেশন। বাহার পাবলিকেশনের বইগুলি সবই ছড়া এবং কবিতার আকারে লেখা, এবং এই বইগুলো তোমরা যদি পড়ো খুব তাড়াতাড়ি করে ইংরেজি শিখতে পারবে, সহজে ইংরেজি শিখতে পারবে। ইংরেজির প্রতি যে তোমাদের ভয় সেটাও কেটে যাবে। তো তোমরা আজই চেষ্টা করো, কলেজ স্ট্রিটে মল্লিক ব্রাদার্সে এই বইগুলো আছে, এই বইগুলো ওখান থেকে তোমরা পেতে পারবে। ঠিক আছে, তো আশা করি তোমরা এগুলো, এই কথাগুলো খেয়াল রাখবে, তোমরা তাড়াতাড়ি করে ইংরেজি শিখবে। বর্তমানে ইংরেজি ছাড়া কোনো গতি নেই। তোমরা যতই উঁচু ক্লাসে শিক্ষা করো না কেন, শিক্ষা গ্রহণ করো না কেন, কিন্তু ইংরেজি ভালো করে না জানলে শিক্ষার সেরকম ভ্যালুয়েশন নেই, সেরকম মূল্য নেই। যারা ইংরেজি জানে, তোমরা জানো না যে তাদের কত দাম, সমাজে ও খুব ভালো ইংরেজি জানে, হি ক্যান স্পিক ইংলিশ, হি ক্যান রাইট ইংলিশ, হি নোজ গুড ইংলিশ, এরকম আমরা বলে থাকি।
তাই বলছি যে এখন থেকেই শিখতে হবে, এখন না তো আবার কবে। না শিখলে নিজের ক্ষতি, ইংলিশ ছাড়া নেই যে গতি। আর এই বলার পর আরেকটা কথা বলবো, সেইটা বলেই কিন্তু আজকে ভিডিওটা আমি শেষ করছি। সেটা হচ্ছে যে আজকাল ছাত্রদের দেখি যে মোবাইলের প্রতি এদের কত আকর্ষণ, মোবাইলের প্রতি যে এত সময় দেয়, মোবাইল ছাড়া আর কিছু বোঝেই না, মোবাইলের জন্য নিজের মূল্যবান সময়টা নষ্ট করে। এটা তোমরা করবে না, কারণ আমি বলছি লেখাপড়ায় তাদের কিন্তু বসবেই না মন, লেখাপড়ায় তাদের কিন্তু বসবেই না মন। যাদের নেশা ফোনের দিকে, যাদের নেশা ফোন, তো তোমরা আশা করি অন্তত জরুরি কাজে দরকার ছাড়া ফোনটা ইউজ করবে না। ফোনটা বেশি ইউজ করা মানে নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করা, নিজের ভবিষ্যৎকে নষ্ট করা। এই বলে আজকে আমার ভিডিওটা আমি শেষ করছি।